ফেনীর প্রথম সারির পত্রিকা দৈনিক ফেনী তাদের নন্দকানন যে পাতায় মাসুদ ভাইয়ের সম্পাদনায় যে দেবব্রত সেনের 50 বছর উপলক্ষে যে পত্রটি বের করেছে সেটা আমি পড়েছি। আসলে সেখানে বিদগ্ধ হাফিজ স্যার, মারুফ আপা, তারপরে আমার অতি প্রিয় ওবায়দ স্যার, ওনাদের লেখা পড়েছি। তারপরে আমাদের আগরতলার একজন কবি খুব প্রিয় সঞ্জীব দে, ওনার একটা কবিতা পড়েছি। আসলে আমি তখনই খুবই আবেগ আপ্লুত ছিলাম পড়ে যে এই মানুষটাকে আমি কিভাবে চিনি আর অন্যরা তাকে কিভাবে উপস্থাপন করলো। আমি আমি কি বলবো, আমি যে আজকে এসে উনি বললো যে আপনি 2 মিনিট বলবেন, আমি কি বলবো, আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না। আসলে আমি বলার মতো একজন কিনা আমি বুঝতে পারছি না। আসলে ওনার সাথে যখন আমার প্রথম দেখা হয়, হঠাৎ করে আমি একটু বাইরে ছিলাম, পিকনিকে গিয়েছিলাম মনে হয়, এসে হুট করে আমার মা বললো যে কেউ একজন আসবে, তুমি তাড়াতাড়ি আসো। শুধু ফোন করতেছিল, তখন যে একটা ফোন ছিল, বাটন ফোনগুলো ছিল, তো তাড়াতাড়ি বাসায় আসো, সন্ধ্যা হচ্ছে কেন কেন কেউ একজন আসবে, দ্রুত বাসায় চলে আসো স্কুলে, মানে বাচ্চাদেরকে স্কুলে নামাই দিয়ে পিকনিকের বাস, আমি যেন বাসায় চলে আসি স্কুলে দেবো। আমি দৌড়ায় গেলাম, যাওয়ার পরেই বলতেছি যে কেউ একজন আসবে, তুমি একটু রেডি হো। আমি রেডি হবো। আমি তো আসলে এরপরেই ওর সাথে আসলে আমার যে যোগাযোগটা, প্রথম দিন ওই দিনই দেখা হলো, খুব সাধারণ একদম একটা বললো যে ওই 300 টাকার গেঞ্জি পরা নাকি, একটা 300 টাকার গেঞ্জি পরে, ওই গেঞ্জিটা আমাদের রয়ে গেছে, ওইটা আর পরে নাই, ওটা খুব স্মারক হিসেবে রয়ে গেছে যে এই গেঞ্জিটা পরে আমার সাথে দেখা করতে গেছিলো। তখন একটু ক্রাইসিস মোমেন্ট ছিল ওর, আমার শাশুড়ি মালতী সেন। ওকে আসলে ওর একটা জিনিস কি জানি, সবার কাছে আপনারা হয়তো লেখক দেবব্রত সেনকে চেনেন, কবি দেবব্রত সেনকে চেনেন, কিন্তু ব্যক্তি দেবব্রত সেনকে আসলে আমি কিন্তু ওই লেখক দেবব্রত সেনকে খুব একটা চিনি না, কবি দেবব্রত সেনকেও খুব কম চিনি, একেবারেই কম চিনি। কারণ আমি অনেক বছর খুব ভালো করে জানতাম না যে সে এই মাপের লেখক। কারণ আমাকে বিয়ে করার পরে যে ক্রাইসিস, মানে আমার শাশুড়ি অসুস্থ, ওই সময় যে মা তার কাছে কি এই সব কিছু, তার চাকরি, তার লেখালেখি, এই সব কিছু অনেক দূরে। যে উনি বললো যে বাইরে থেকে কেউ, লন্ডন থেকে কেউ ফিরে আসে না। আমি যখন প্রথম চিন্তা করি লন্ডন থেকে চলে আসছি, এটা কোন ধরনের কথা হলো। লন্ডনে আমরা শুনতাম আমাদের ফ্রেন্ডরা যে কিছুই করে না, কি কোটা বাক্সের ভিতর ঢুকে নাকি লন্ডন চলে গেছে, দুবাই থেকে, এখান থেকে সেখান থেকে শুনি মানুষের কাছে যে লন্ডন থেকে চলে আসছে, আরও 3 বছর থেকে চলে আসছে, 2-3 মাসে না, যে ভালো লাগলো না, চলে গেলাম, কিছু করতে পারলাম না। আমি জানি সে ওখানে কিন্তু মোটামুটি ভালো একটা, প্রথমে একটু স্ট্রাগল করেছে, তারপর কিন্তু সেখানে একটা ভালো পজিশনে, একটা ব্যাংকের কাস্টমার কেয়ারে জয়েন করেছিল, খুব ভালো একটা পজিশনে গিয়েছিল, ওখান থেকে চলে আসছে শুধুমাত্র মায়ের জন্য। একমাত্র চলে আসার কারণ হচ্ছে মা। এবং এই আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিল, এর মধ্যে তার আরও দায়িত্ব চলে আসছে, আমি চলে আসছি তার জীবনে, আমার ছেলে আসছে পৃথিবীতে, ওদেরকে কিন্তু মা তার কাছে অন্যরকম। আমি এটা বুঝাতে পারবো এরকম, মানে আমার মা সবসময় বলে যে এই মা ভাগ্যবতী মা, মানে আমার শাশুড়ি ছিলেন ভাগ্যবতী মা, যে এরকম একজন সন্তানের মা। উনি, আমার শাশুড়ি তো প্যারালাইজড হয়ে গেছিলেন দীর্ঘদিন, প্রায় উনি 6 বছর মাকে মানে ছোট বাচ্চার মতো সেবা যত্ন করেছে, আমি নিজে দেখেছি। আমি পারবো না, বা অন্য অনেকেই পারবে না, হয়তো অনেকেই মাকে ভালোবাসে, মাকে ভালোবাসে না এমন সন্তান নাই, কিন্তু ওর ভালোবাসাটা অন্যরকম। মাকে, যে আমার শাশুড়ি এখানে ছিল 1.5 বছর 2 বছর আমাদের কাছে ছিল, বাড়িতে যখন ছিল, বৃহস্পতিবারে ঢাকায় চাকরি করতো, রাতের 2টা-3টা, তখন আমাদের ফেনী ঢাকার জার্নিটাও তো ইজি ছিল না, আসতে 4-5 ঘন্টা 6 ঘন্টা, সেই বৃহস্পতিবার দিন এসে কিন্তু আসবেই। আমি অনেক সময় বলতাম যে 1-2টা সপ্তাহ না রেস্ট করে, না, বাড়িতে আসবেই, আমার মাকে দেখতে হবে। এরপরে যখন ছেলে আসলো, যে ছেলেকে দেখতে হবে, ওকে দেখে আমি অনেক সময় রাগ করতাম, আমি নতুন বিয়ের পরে যে আমার যাওয়াটা সম্ভব হতো না, একদিন বন্ধ থাকতো আমার,
আমি গিয়ে শ্বশুরবাড়িতে চলে ওখানে গেলে বল তুমি ওখানে গেলে আমার সাথে দেখা হবে, নাহলে তো আর দেখা হবে না। আমি বৃহস্পতিবারে চলে যেতাম, যতদিন আমার ছেলে আসে নাই, এরপরে তো ওকে নিয়ে আমার পক্ষে আর সম্ভব হয়নি। এই একটা বছর দেখা যায় যে আমি চলে যেতাম বৃহস্পতিবার স্কুল শেষ করে আমি চলে যেতাম, ও 2টা 3টাও বাজতো রাতে আসতে আসতে। কিন্তু আমি অনেক সময় অ্যাভয়েড করতে চাইতাম প্রথম যে না আমি আবার যাব, অনেক কষ্ট, একটা রাত থেকে আবার তো পরদিন সকালে আমাকে চলে আসতে হবে, ওরও কিন্তু না। মায়ের জন্য ভালোবাসাটা মানে অকৃত্রিম ছিল, এরকম হয় না। আপনারা যদি যারা দেখেছে মানে আমি দক্ষিণ সদরপুর এলাকায় থাকি, ওখানে যারা আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই অবাক যে এরকম হয়। মায়ের জন্য ভালোবাসা আছে কিন্তু এই ভালোবাসাটা হয় না। আর আমার সন্তানদের জন্য আসলে বাবা হিসাবে ও কি বলবো, আমি পারি না, আমার পক্ষে সম্ভব হয় না, আমি পারি না ওদের সেবা যত্ন করতে বা ওদেরকে সেভাবে টেক কেয়ার করতে পারি না। কিন্তু সে সবসময় আমার ওই যে মেয়ের আমার না না এটা তো আমি তো বলি সবাই জানে, এটা সবাই জানে, আমার যারা আত্মীয় স্বজন ওরা জানে যে ওর একটু কিছু, আমার ছেলের একটু অসুস্থ শরীর খারাপ হলে বলছে ওর বাবা তো টেনশন, বাবাকে, আমার ছেলে এখনো একটু বড় হওয়ার পর বলে মা বাবাকে বলিও না, বাবা তো অস্থির হয়ে যায়, আমার জ্বর আসছে বাবাকে বলিও না। কেন ওরা এখন বুঝতে পারে যে বাবা তো আমাদের জন্য বাবার টেনশন, আমরা তোমার থেকে বাবার টেনশন অনেক বেশি আমাদের জন্য, ওর ছেলে মেয়ের জন্য। তারপরে আমার মা বাবাকে আমি যতটা না টেক কেয়ার করতে পারি এর চেয়ে অনেক গুণ বেশি। এবং আমার বাবা বলে যে আমার তো ছেলে নাই, কিন্তু আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই, বলে যে ওই আত্মীয় স্বজনকে বলে, ওকে বলে না। আবার ওর একটা বিষয় হচ্ছে ও কিন্তু কারো কি বলবো প্রশংসাটা খুব একটা ভালোভাবে নিতে পারে না। যেমন ওই যে আলমগীর মাসুদ সাহেব, ওনার উপর কিন্তু ক্ষুব্ধ ওর এই বিষয়টা যে প্রশংসা করবে বা আমি প্রশংসার জন্য কোনো কাজ করলাম, একটা কাজ করলাম, এরপর আমার প্রশংসা, আমি মাঝে মাঝে একটু তেল দেওয়ার চেষ্টা করি কোনো বিষয়ে, কিন্তু বুঝে যায় আর কি যে না এগুলো এত আমাকে মানে যে আমি কোনো একটা ভালো দিলাম, ভালো কিছু রান্না করলাম দিলাম, আমাকে দেওয়ার দরকার না, আমাকে দিয়ে দেখানোর দরকার নেই। আবার এরকমও আবার কিছু সবগুলো যে শুধু সুনাম করবো তা না, কিছু কিছু বদনাম আপনাদের সামনে করতে চাচ্ছি না, তারপরেও করার দরকার আছে। যেমন রান্না ভালো হলে ভালো না বলাটাও কিন্তু বলবে না যে ভালো হয়েছে আজকে রান্নাটা, কিন্তু ভালো হলে হয়তো খেয়ে নিবে, বোঝা যায় যে এটা ভালো, কিন্তু খারাপ হলে কিন্তু সেটা বলবেই খারাপ হলে বলবে। ক্ষেত্রেও খুব বেশি যে আমার কেউ প্রশংসা করুক, আমার কেউ গুণগান গাক। হ্যাঁ, এই যে এখানে আপনাদের আয়োজনটা কিন্তু ওই যে বিব্রত সেন যেটা বললো উনি যথেষ্ট বিব্রত হয়েছেন। আমাকেও কিন্তু ভাগ্য ভালো যে এই ভদ্রলোকের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, আমি বাইরে ছিলাম, ওর সাথে ছিলাম, ভাগ্য ভালো যে ওর সাথে ছিলাম। যদি এই ভদ্রলোকের সাথে মানে এই মাসুদ সাহেবের সাথে যদি আমার কোনো রকম যোগাযোগ যদি সেটা আলাদাভাবে যে উনি আমার থেকে কোনো এটা আমাকে, তাহলে কিন্তু সে আমার উপর পুরো দোষটা দিয়ে দিত যে এই ষড়যন্ত্র করে মাসুদ সহ এরকম একটা অনুষ্ঠানের আয়োজন, সেটা তো তোমার হাত আছে। যদিও ভাগ্য ভালো যে এই কাজে আমার আসলে কোনো হাত ছিল না, আমি জানতাম না। আচ্ছা, আপনি অন্তত 3টা বলেন, নাম্বার 1 পাইছি। আমি সবচেয়ে উপরে রাখবো, সবগুলাই ঠিক আছে, সবচেয়ে উপরে রাখবো ওনার মায়ের সাথে যে সম্পর্কটা, বন্ডিংটা, ওইটা আসলে আমি খুব একটা দেখি না। আমারও তো বয়স ওনার 50 হলে, আমারও খুব কাছাকাছি, খুব বেশি গ্যাপ না। অতটা মায়ের প্রতি এরকম ভালোবাসা দেখা যায় না, নাই এখন বিরল। আমি ডায়াবেটিস হাসপাতালে গেলে নার্সরা ওকে একটু ভয় পায়, ডায়াবেটিস হাসপাতালের নার্সরা, কারণ যখন আমার শাশুড়ি ছিলেন ভুল ত্রুটি হলে ওদেরকে বলতো এটা এরকম হয়েছে ওটা এরকম, কিন্তু পরে আমাকে বলতো আবার যে ম্যাডাম, ওরা অনেকে দেখা যায় যে আমার ম্যাডাম ওনার কিন্তু আমরা এরকম দেখি নাই মায়ের জন্য করতে। আমাদের হৃদয় কিন্তু একজন মানুষ আসলে তার ওই
কি বলবো, ভিতরের মানুষটাকে ভালো আপনি মানুষ। চেনেন। না ভিতরের মানুষটাকে আমি চিনি, কিন্তু উপরেরও একটা মানুষ আছে, যেটা উপর দিয়ে সে যেটা দেখায় অনেক সময়, সেটা যে ভিতরে সে না সেটা আমি বুঝি। ভিতরে না, উপর দিয়ে কিন্তু একটু 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 মেজাজ একটু মে- মেজাজ আপনি কেমন জানেন? উনি মানুষ হিসাবে যেমন আমি ঘুমের মধ্যে ওনার নাক যোগ্য ডাকি না, কি নাক ডাকি আমি না ওনার সেটা তো যোগ্য না। কারণ হচ্ছে আমি ওই যে সাহিত্য বা এই বিষয়গুলোর সাথে আমি কখনোই নিজেকে সম্পৃক্ত করি নাই, বা ওনার ওই যে উনি বললো, আপা যেভাবে বললো যে আমি এতগুলো কবিতা পড়েছি, হ্যাঁ এতগুলো লেখা পড়েছি ধৈর্য ধরে, উনি আমার অতটা আমিও পড়ি, কিন্তু উনি যখন বিষয়গুলো বলছিলেন যে এই এই জিনিসগুলা, আমিগুলো আমিও তো পড়েছি, আমার তো অত কিছু হয় নাই, আমি তো অত কিছু ধরতে পারি নাই। হ্যাঁ আমি তো পড়েছি বিভিন্ন সময় যে বইগুলো, হ্যাঁ কিন্তু আমি তো এভাবে চিন্তা করি নাই, আমি তো পড়েই গেছি, মাঝে মাঝে মনে হয়েছে বেশ কঠিন, আর একটু সহজ হলে ভালো হতো। এটা ঠিক ছিল, এটা ঠিক। বুঝতে পারতো। হ্যাঁ। হ্যাঁ আমি আমার মতো যারা খুব সহজ সরল পাঠক, মানে খুব না, বেশি আমি মোটেই সহজ সরল পাঠক নই। সাহিত্যের সাথে খুব বেশি যোগাযোগ নাই। পাঠচক্র আমরা এড়িয়ে চলি, যদিও মাসুদ সাহেব পাঠচক্রকে সবার কাছে তুলে ধরার কথা বলছে, কিন্তু পাঠচক্রটা সবসময় ইউনিভার্সিটিতে যখন দেখতাম যে পাঠচক্র দূর যাবো না, একটু পরে যাই, ওরা আস্তে করে সরে চলে যেতাম। এই পাবলিক আজকে এই দেবব্রত সেনের 50 বছর উপলক্ষে নন্দকানন আয়োজিত যে পাঠচক্রে উপস্থিত হয়ে, হ্যাঁ এইভাবে পাঠচক্রটাকে ফিল করছিলাম আসলে আপনাদের মাসুদ ভাই সার্থক। হ্যাঁ খুব ভালো লাগছিল যে আপা যেভাবে বললেন, হ্যাঁ খুঁটিয়ে খুঁটিয়ে উনি পড়ে একজন সাহিত্যিকের সাহিত্যকর্মকে যেভাবে তুলে ধরলেন, এটা আসলে অসাধারণ একটা কাজ, যেটা আমাদের মতো আমার মতো ওনারা এখানে যারা সাহিত্যবোদ্ধা যারা এখানে আছেন তারা সবাই সাহিত্যবোদ্ধা, কারণ এরকম একটা পাঠচক্র উপস্থিত থাকাটা আসলে খুব সাধারণ মানুষের কাজ না, আমাদের মতো ওনারা অসাধারণ। তারপরে হচ্ছে ওনার সাথে আসলে ওনার সান্নিধ্যে থেকে মাঝে মাঝে আমি চুপচাপ শুনে থাকি, যখন আরেকজন ওর আরেকজন ওই যে হাফিজ ভাই বা তারা লেখক, এই বিষয়টা আসলে আমার মতো একজন সাধারণ শিক্ষকের পক্ষে, বা উনি আমাকে শিক্ষক হিসেবে পরিচয়টা দিয়েছেন, শিক্ষকের পক্ষে তুলে ধরাটা অত সহজ না। আর ব্যক্তি দেবব্রত সেন, আমি আসলে আমাকে দোষ গুণ দুটাই বলার কথা বলছিল আপনারা, আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা আমার ওর যে অন্য কি কি দিকগুলো আছে, যেগুলো ভালো দিকগুলো অমায়িক, হ্যাঁ তারপরে কথা বা একটা অভ্যাস আছে যেটা আমি খুব আমারও খুব ভালো লাগে, অনেকেই যেটা পছন্দ করে না, যেটা হচ্ছে যে চলো আমরা প্রত্যেক বছর একটু কোথাও থেকে ঘুরে আসি, একটু ঘুরে বেড়াই, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। আমি মনে হয় এরকম একজন সঙ্গী যদি না পেতাম, এই ঘুরে বেড়ানোর বিষয়টা আমার হতো না, কারণ অনেকেই দেখি যে অনেক টাকা পয়সা আছে, চাকরি বাকরি করে, ভালো ইনকাম করে, চিন্তা করে আমি একটা ফ্ল্যাট কিনবো, আমরা ওইটা করব সেটা করব, গয়না কিনবো, এরকম চিন্তা করে, কিন্তু আমার মনে হয় যে না, ও আমাকে প্রথমবার বলছিল যে আমরা প্রত্যেক বছর টাকা জমাবা, কেন আমরা একটা ট্যুর দিব, আমাদের সামর্থ্যের মধ্যে আমরা কোথাও ঘুরে আসবো, আমরা কোথাও বেড়াবো। তো এইটা মনে হয় যদি দেবব্রত সেনের সাথে যদি আমার পরিচয় না হতো, তাহলে এই বিষয়টা আমি পেতাম না, আমি ঘুরে বেড়াতে পারতাম না, কারণ বেশিরভাগ পরিবারগুলোতে দেখি এই ঘুরে বেড়ানোর বিষয়টা হয় না, টাকা পয়সা থাকে হয়তো, যে সিলেট যাবো, বহু আগে বলছিলাম যে সিলেট যাইনি কখনো, বাচ্চারা ছোট ছিল যেতে পারিনি, এবার আমার সেই আশাটাও পূরণ করছে, আর সামনে আরও কিছু বলতে হবে, আরও কিছু ভাড়া দিতে হবে, কারণ সিলেট দেখলাম যে এটা খুব ছোট হয়ে গেছে, চাওয়াটা আরো বড় কিছু চাওয়া হচ্ছে। আরো 12টো জায়গায় আমরা গেলেও, যে সিলেট গেলাম বা আমরা চিটাগং গেলাম, শুধু শুধু দেশের বাইরে বলবো না, সে কিন্তু একটা প্ল্যান করে, খুব সুন্দর একটা প্ল্যান করে, আমি অবশ্য প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করতে ভুলে যাই, প্ল্যানটা মনে থাকে না আমার, কিন্তু সে খুব সুন্দর করে যে 7টায় কখন বের হবো, 7টায় বের হবো, হ্যাঁ ওই জায়গায় গিয়ে কখন পৌঁছাবো, লাঞ্চ কোথায় করব, বাচ্চাদেরকে নিয়ে যাই, সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে চিন্তা, প্রত্যেকটা একদম ম্যাপ আকারে, সে রোড ম্যাপ আকারে সে লিখে রাখে, প্রত্যেকটা জায়গায় যেখানেই আমরা যাই প্ল্যান করে রাখে, এবং এটা 1 মাস যাবত প্ল্যানিং চলে, তারপর আমরা ঘুরতে যাই কোথাও,
এটা খুব ভালো একটা দিক, এটা অ্যাপ্রিশিয়েটেবল খুবই, এটা মানে এর তুলনা হয় না আর কি। ভালো ভালো কথা বলে লাভ কি, খারাপ তো সে যদি ভালো থাকে, ও যে আপা বললো যে এই 3টা ডট যেন চলমান থাকে, অবশ্যই, হ্যাঁ, আমরা সেই সবাই চাই। সেই ডটগুলোর সাথে আমি আমার সন্তানরা যেন দীর্ঘদিন একসাথে ভালোভাবে চলতে পারি। আমাদের এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি, ওকে যেন আমরা বাধা না দিই, আমাদের জন্য যেন ও কখনো বাধা না পায়, থেমে না যায়। এই 3টা ডট যেন মানে চলতে থাকে। একত্রতা ঘোষণা করলেন। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। মোদির জন্য এটা, এটা মোদির জন্য।